হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ক্লাসটি মেইনলি জিরো লেভেলের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যাদের একটা প্ল্যান আছে যে আমরা কিউক্যাট পারি না বা স্পিকিং কম পারি, কিন্তু আশা হচ্ছে স্পিকিং এটা ভালো স্কোর করতে চাই। মেইনলি তাদের জন্য একটা আইএলটিএস কিউক্যাট একটা রোড ম্যাপ নিয়ে আসছি। আপনি যদি আমার এই রোড ম্যাপ বা আমার এই স্পিকিং এর টেমপ্লেটটাকে যদি ফলো করতে পারেন, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আপনি একটা টেমপ্লেট দিয়ে আপনার পরীক্ষায় যতগুলা কিউকার্ড আসবে আপনি সবগুলাকে একই ফরম্যাটে বলে যেতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে কোনো ব্যান্ড ডেসক্রিপ্টর বুঝাই দিব না, কারণ ব্যান্ড ডেসক্রিপ্টরটা বুঝাতে গেলে একটু বেশি সময় লাগবে, যেটা আমি আমার অন্য একটা ক্লাসের মধ্যে আমি দিয়ে দিছি। আমার চ্যানেলে আপনি দেখতে পারেন স্পিকিং এর ক্লাসে। তো আজকে আমি কথা বলবো মেইনলি হচ্ছে স্পিকিং এর কিউ কার্ড নিয়ে। সো আমরা জানি যে এইরকমের একটা স্পিকিং পার্ট 2 তে কিউ কার্ড দিয়ে দেয় আপনার এক্সামিনার, যেখানে আপনাকে বলে আপনি 2 মিনিট অ্যান্সার দিবেন, 1 মিনিট চিন্তা করবেন এর আগে। সো এইখানে আমি দেখতে পারি যে আমরা সাধারণত আমাদের কিউ কার্ড গুলা মার্কারের বই থেকে কমন পড়ে যায়, ঠিক আছে। তো এখন মার্কারের বইয়ের মধ্যে বা অন্যান্য যে কোনো একটা স্যাম্পল বইয়ের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার বা অ্যান্সারের স্টাইলটা প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা আলাদা হয়ে থাকে। ওই জন্য একদম জিরো লেভেলের স্টুডেন্টরা খুব বেশি ভয়ের মধ্যে পড়ে যায় যে আসলে আমরা কোনটাকে ফলো করব, বা তারা মুখস্থ করা শুরু করে দেয় মেইনলি, কিন্তু কিউ কার্ড মুখস্থ করলে কোনোদিন উত্তর করা যায় না। তো আজকে আমি আপনার ক্লাসের মধ্যে ঠিক এইরকম একটা টেমপ্লেট আকারে দিয়ে দেবো, যেটা টেমপ্লেট আপনি ফলো করলে আপনি কিন্তু আপনার যে কোনো কিওয়ার্ড আসুক আপনি একই উপায়ে সহজেই বলে যেতে পারবেন। তাহলে আমরা শুরু করি, আসেন। মেইনলি আপনার পরীক্ষায় এই রকমের কিউ কার্ড দেখার পরে আপনার প্রধান কাজটা হচ্ছে আপনি আম, চিন্তা করতে হবে যে আমার এই কিওয়ার্ডটা কোন টেন্সে দেওয়া আছে। আমরা জানি যে আমাদের সাধারণত কিউকার্ড যে টেন্সে দেওয়া থাকে, শুধু কিউকার্ড না, পার্ট 1 বা পার্ট 3 এর বেলায় সেম সিস্টেম। আপনাকে একই সিস্টেমে বা একই টেন্সে অ্যান্সার দিতে হবে। মনে করেন যদি আপনার যদি পাস্ট টেন্সের কোয়েশ্চেন হয়, তাহলে আপনাকে অ্যান্সার দিতে গেলে পাস্ট টেন্সে আপনি উত্তর দিয়ে আপনি কি করবেন, উত্তর দিবেন, ঠিক আছে। যদি কোয়েশ্চনটা আপনার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনি কি করবেন, প্রেজেন্ট টেন্সে উত্তর দিবেন। যদি আপনার কোয়েশ্চনটা থাকে ফিউচার টেন্স, তাহলে আপনি ফিউচার টেন্সে উত্তর দিবেন। তাহলে মনে রাখবেন আপনি সব সময়, ঠিক আছে। মধ্যখানে একটা কথা বলি, আপনি যদি আমার এই ক্লাসটাকে সম্পূর্ণ দেখেন তাহলে আমি মনে করি আপনার কিউ কার্ডটা একদম বয়দূর হয়ে যাবে। ওই জন্য আপনি জাস্ট খেয়াল করেন, আমি যারা সিস্টেম দেখাই দেই যে কোন সিস্টেম গুলো ফলো করবেন, একই সিস্টেমে আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি পরীক্ষায় কিউ কার্ড পাওয়ার পর আপনাকে তো একটু কাগজ দেয়, একটা পেন্সিল দেয়, ঠিক আছে, কিউ কার্ড দেয়। আপনি জাস্ট কিউ কার্ডটাকে প্রথমে দেখবেন কোন টেন্সে দেওয়া আছে। আর এই কিউ কার্ডের যেগুলো সাব কোয়েশন দেওয়া আছে আপনি কি করবেন, এইগুলার একটু আইডিয়া আপনি জাস্ট 2 একটা বা 4টা ওয়ার্ড করে করে আপনার পেপারের মধ্যে লিখে রাখবেন, যাতে করে আপনি স্পিকিং বলার সময় ওগুলা দেখে দেখে একটু আইডিয়া জেনারেট করে আপনি বলে যেতে পারেন, ঠিক আছে। তাহলে খেয়াল রাখেন, আমরা আমাদের মেইন ক্লাসে যাই। এখানে কোয়েশনে আপনাকে কি বলতেছে, এটা মাঝে মাঝে আপনার পরীক্ষা চলে আসে, যেটা মার্কারের মধ্যে দেওয়া আছে যে ডেসক্রাইব আ প্লেস ওয়ার দেয়ার ওয়াজ আ লট অফ নয়েজ। একটা জায়গা সম্পর্কে বর্ণনা করেন যেখানে অনেক শব্দ হয় বা শব্দ দূষণ হয়, এরকম একটা জায়গা। অথবা বলতেছে যে ডেসক্রাইব আ নয়েজি প্লেস ইউ হ্যাভ বিন টু, অথবা একটা আপনার প্লেস সম্পর্কে আপনি বর্ণনা করেন যেখানে আপনি ছিলেন। ওকে, আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশনটা হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে বুঝতে হবে যে ভাই আমার উত্তর দেওয়ার সময় আমি কি করব, পাস্ট টেন্সে বলে যাব। প্রথম কোয়েশ্চনে বলছে when did this happen, এটা কখন ঘটছে, আপনি কখন ওই জায়গায় ছিলেন বা কখন ঘটছে এই ঘটনাটা। 2 নম্বর কোয়েশ্চনে বলছে where was it, এটা কখন হয়েছিল, ওকে, বা কোন জায়গায় এটা হয়েছিল, জায়গাটার নাম কি। অ্যান্ড why there was a lot of noise, কেন ওই জায়গায় অনেক বেশি শব্দ হয়, ওকে। আর এক্সপ্লেইন what you did when you hear the noise, এবং আপনি বর্ণনা করেন আপনি কি করেছিলেন যখন আপনি ওই জায়গার মধ্যে ছিলেন, ওকে। তাহলে আমি আপনাকে জাস্ট ওইটা দিয়ে এইটার অ্যান্সার যেটাভাবে আমি সাজাইছি এখানের মধ্যে, এইভাবে সেম স্ট্রাকচার দিয়ে আপনার মাখার বই হোক বা আপনার যে কোনো বই হোক, অথবা আপনার পরীক্ষায় যদি আপনার এক্সামিনার যদি মঙ্গল গ্রহ থেকেও কি করে কিউ কার্ড দিয়ে ফেলে, তাহলে আপনি কি করবেন, সেম স্ট্রাকচারে অ্যান্সার দিয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি শুরুটা করবেন এইভাবে যে ফ্রম মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম, ওকে, মানে আমার ছোটকাল থেকে এই সময় পর্যন্ত। বলার পরে আপনাকে একটা ওই রিলেটেড একটা সেন্টেন্স বলা যেতে হবে। মনে করেন এখানে দেখছেন একটা প্লেস, আপনি একটা শব্দ দূষণযুক্ত একটা প্লেস আপনি ভিজিট করছিলেন, তাহলে বলেন যে ফ্রম মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম আই হ্যাভ ভিজিটেড সো মেনি কোয়াইট এন্ড নয়েজি প্লেসেস, ওকে। যদি এখানে যদি দেওয়া থাকে যে ডেসক্রাইব
ফেমাস পারসন ইউ মেট, আপনি একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা করছেন, তাহলে কি বলতে পারেন যে ফ্রম মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম আই হ্যাভ মিট সো মেনি ফেমাস পিপল, অথবা আই হ্যাভ মিট মোর দেন 100 ফেমাস পিপল। ওকে, এভাবে আপনি সাধারণ একটা সেন্টেন্স বলবে কোয়েশনের উপরে ডিপেন্ড কইরা। এরপরে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাড করবেন। আমরা জানি কিওয়ার্ডের মধ্যে একটু কমপ্লেক্স সেন্টেন্স অ্যাড করলে আমরা ভালো স্কোর পাই, তাই না? এটা আমার ব্যান্ড স্ক্রিপ্টের আমি আগের ক্লাসে বুঝাই দিয়েছি, আপনারা দেখে আসবেন এটা। তাহলে আমি এখানে কমপ্লেক্স সেন্টেন্সে বলতে পারি যে although sometimes my experience was not up to mark, মানে এই নট আপ টু মার্ক একটা ফ্রেজ, তাহলে কিছু কিছু সময় আমার এক্সপেরিয়েন্সটা খুব বেশি একটা ভালো ছিল না। মেজরিটি অফ টাইম, বাট বেশিরভাগ সময় আই ওয়াজ ওভার দ্য মুন, আমি অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পাইছি বা আমি অনেক বেশি খুশি হয়েছি। অলরাইট, আচ্ছা, এইটা আপনি এই সেম স্ট্রাকচার দিয়ে আপনার পরীক্ষায় যে কোনো কিউ কার্ড আসুক, আপনি এক্স্যাক্টলি সেম ওয়েতে কিউ কার্ডটা অ্যান্সার দিয়ে যেতে পারেন। কেমন, আমি এটা আপনাকে একটা খেয়াল করাই। মনে করেন এখানে বলছে যে ডেসক্রাইব আ পিস অফ গুড নিউজ ইউ হিয়ার ফ্রম আদার্স, তাহলে আপনি কি বলতে পারেন আগের মতো করে যে ফ্রম মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম, এই যে আপনার সেন্টেন্স বলেন যে আই হ্যাভ রিড ভেরিয়াস কাইন্ড অফ নিউজ। ওকে, বলার পর একটা কমপ্লেক্স সেন্টেন্স বলেন যে অলদো সামটাইমস মাই এক্সপেরিয়েন্স ওয়াজ নট আপ টু মার্ক বাট দ্য মেজরিটি অফ টাইম আই ওয়াজ ওভার দ্য মুন, মানে এক্স্যাক্টলি আগেরটার মতো করে সেম স্ট্রাকচার। ওকে, তাহলে এবার আমি যদি আপনাকে এখানে যতগুলো আছে সবগুলো আপনি একই সিস্টেমে বলা যেতে পারেন। কেমনে, মনে করেন এখানে কি বলছে যে ডেসক্রাইব আ পারসন হু ইন্সপায়ার্ড ইউ টু ডু সামথিং ইন্টারেস্টিং। অলরাইট, তাহলে আপনি কি বলতে পারেন ফ্রম মাই চাইল্ডহুড টু দ্য প্রেজেন্ট টাইম, এটা আপনার মনে করেন লাগাতার। অলরাইট, এটা আপনি বলতে পারেন। বলার পরে যে আই হ্যাড দ্য অপরচুনিটি টু মিট অ্যান্ড ইন্টারাক্ট উইথ সো মেনি পিপুল, যেটা আমি আগে আপনাকে বলে দিয়েছিলাম ওই রকম ভাবেই। Although complex sentence করেন, although some of them whom I met were fair weather by nature, but the majority was well mannered and sober. তাহলে আপনি কিন্তু একই সিস্টেম দিয়ে একই স্টার্টিং পয়েন্ট দিয়া যে কোনো কিওয়ার্ড বলে যেতে পারেন, ঠিক আছে? ডেসক্রাইব অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইউ ডোন্ট লাইক, অলরাইট? তাহলে ফ্রম মাই চাইল্ডহুড টু প্রেজেন্ট টাইম আই হ্যাভ ওয়াচ সো মেনি অ্যাডভার্টাইজমেন্ট, আপনি যা সেটা বলতে পারবেন। আমি মনে করি একদম জিরো লেভেলের স্টুডেন্ট হলে সে কিন্তু এই সেন্টেন্সটা বলে যেতে পারবে, ঠিক আছে? এবারে কমপ্লেক্স সেন্টেন্স যে অলদো সামটাইমস মাই এক্সপেরিয়েন্স ওয়াজ নট আপ টু মার্ক, এটা আপনি কিন্তু বলবেন সব জায়গায়, ঠিক আছে? আমরা জানি একটু গ্রুপ ওয়ার্ড বা একটু আমরা এগুলো বললে ইডিয়মস বলে আমাদের স্কোর একটু ভালো আসে। বাট দ্য মেজরিটি অফ দ্য টাইম আই ওয়াজ ওভার দ্য মুন। ওকে, বললেন। তারপরে বিকজ সাম অ্যাডভার্টাইজমেন্ট প্রুভ এক্সট্রিমলি বেনিফিশিয়াল ফর মি, তাহলে আপনি কিন্তু এইভাবে সেম স্ট্রাকচার দিয়ে আপনার পরীক্ষায় যে কোনো কিওয়ার্ড আছে আপনি আমার এটা মনে রাখেন অথবা লিখে রাখেন, আপনি খাতা কলম নিয়ে বসেন লিখেন, দেখবেন আপনার কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে আপনি কিউ কার্ডটা শুরু করে দিবেন। কেমনে, যে হাউএভার, আগে এটা বললেন একটা, মনে করেন আপনি একটা তাকে একটা হিন্টস দিলেন। ওকে, এবারে শুরু করেন হাউএভার হিয়ার আই উড লাইক টু টক অ্যাবাউট, অথবা হিয়ার আই উড লাইক টু ন্যারেট অ্যাবাউট, বলে আপনার টপিকের নাম বলেন। এখানে বলছেন একটা শব্দ দূষণযুক্ত জায়গা, তাহলে কি বলতে পারেন হিয়ার আই উড লাইক টু টক অ্যাবাউট আর ন্যারেট অ্যাবাউট আ নয়েজি প্লেস এন্ড দ্যাট ইজ নান অফ আদার, জায়গার নাম কি, মনে করেন দেন ইটস লাইভ কনসার্ট অফ শিরোনাম, মনে করেন শিরোনামের একটা লাইভ কনসার্ট হচ্ছে এইটা। যদি আপনি এখানে বর্ণনা করেন যে ভাই আমি এখানে বর্ণনা করবো একটা শহরের কথা, তাহলে বলতে পারেন কি যে হিয়ার আই উড লাইক টু টক অ্যাবাউট and narrate about a noisy place and that is none other than the this is Dhaka city, this is কুমিল্লা সিটি, this is সিলেট সিটি, ঠিক আছে? আপনি জাস্ট ঠিক সেম একই উপায়ে যে কোনোটার স্টার্টিং পয়েন্ট বলতে পারবেন। অলরাইট, তাহলে আপনি কিন্তু স্টার্টিং করে দিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি মনে রাখবেন আপনার এইখানে যে কোয়েশ্চেন গুলা দেওয়া থাকবে এগুলোর উত্তরগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্টেপ আকারে বলে যেতে হবে, ঠিক আছে? উল্টাপাল্টা করা যাবে না বা কোনো কোয়েশ্চনকে আপনি মিস করা যাবে না, সবগুলো বলে। তখন আপনি কি করবেন, এগুলা বলা শুরু করবেন। মনে করেন আপনার প্রথম কোয়েশ্চনে কি বলছে যে when did this happen, কোন সময় আপনি ওই জায়গায় গিয়েছিলেন বা আপনার শব্দ দূষণ হয়েছিল, তাহলে বলেন। এটা আপনি যে সেন্টেন্স যেগুলো আপনাকে বলে দিয়েছি যে আই ভিভিডলি রিমেম্বার্ড লাস্ট মান্থ, ওকে, আপনি কিন্তু এই সেন্টেন্সটা যে কোনো কিওয়ার্ডে বলতে পারেন যে আই ভিভিডলি রিমেম্বার। ওকে, তাহলে আমি বললাম যে আই ভিভিডলি রিমেম্বার লাস্ট মান্থ, আমি লাস্ট মান্থে মনে করতেছি যে আই গট আ চান্স টু ইদার হিজ লাইভ কনসার্ট ফর দ্য ফার্স্ট টাইম, আমি ওই শিরোনামের লাইভ কনসার্টে প্রথম টাইম গিয়েছিলাম বিকজ মাই ফ্রেন্ড গট ফ্রি টিকেটস ফ্রম হিজ কোম্পানি অন দিস ডে নিউ ইয়ারে আমার বন্ধু এখান থেকে ফ্রি টিকেট পাইছিল, যে বন্ধুর সঙ্গে আমি গিয়েছিলাম।
ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন আপনি কিন্তু এই সেম সেন্টেন্সটা যে কোনো জায়গায় বলতে পারেন যে, খেয়াল করেন এই যে আই ভিভিডলি রিমেম্বার, আপনার কোয়েশনে কি বলছে, উইচ সাইট ই, তাহলে বলেন আই ভিভিডলি রিমেম্বার আই ইট ওয়াজ এ টাইম ওয়েন আই ওয়াজ ক্লাস ইন 5 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখেন আমি খেয়াল করেন আমার প্রত্যেকটাতে কিন্তু আমার সেম সেন্টেন্স স্ট্রাকচারটা যে আই ভিভিডলি রিমেম্বার। ওকে, সো খেয়াল করেন আই vividly remember, এই যে I vividly remember is what it was a time when I was in 10th standard and that time। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু এইভাবে শুরুটা করতে পারেন। ওকে, একটু সুন্দর করে মনোযোগ সহকারে শুনে দেখবেন আপনার আজকে কিওয়ার্ড গুলো খুবই সহজ হবে। তাহলে আমি বললাম যে আমি টিকেটটা পাইলাম। পরের কোয়েশ্চন, ওয়ার ওয়াজ, এটা কোন জায়গায় হয়েছিল এবং আপনি কেন এখানে অনেক বেশি শব্দ হয়েছিল এবং আমি এক্সপ্লেন করেন কেন আপনি ওই সময় আপনি কি করেছিলেন। ওকে, তাহলে আমি এগুলো স্টেপ আকারে বলে দিচ্ছি আপনাকে। তাহলে অনেস্টলি ইট ওয়াজ মাই ফার্স্ট এভার ভিজিট টু সাচ ক্রাউডেড প্লেস, এটা ছিল আমার প্রথম আপনার একটা শব্দ দূষণ বা একটা ঝামেলাপূর্ণ জায়গায় যাওয়া। এর সাথে সাথে আপনার বন্ধুর নাম, ও কি করছে, অন স্টেজ টু পারফর্ম, মানে আপনার বন্ধু গান গাইতে উঠছে। ওকে, ওইখানে গিয়া এভরিওয়ান স্টার্টেড টু শাউটিং লাউডলি, সবাই অনেক বেশি শাউট করতে লাগলো, চিল্লাইতে লাগলো বড় কইরা। সো দ্য ফার্স্ট টাইম, প্রথম টাইমে আমি কি করলাম, আই এনকাউন্টার্ড সাচ নয়েজ, প্রথমটা আমি কিছু আমি নয়েজ শুনতে পারলাম। এন্ড দ্য নো ওয়ান কুড হিয়ার ইচ আদার্স ভয়েস, অন্য কেউ কারো কথা শুনতে পায় না। সাধারণত আমরা কি করি, আমরা কোনো কনসার্টে গেলে একে অন্যের সাধারণত সাউন্ড শুনতে পাই না। ওকে, and even though এমনকি এই যে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, even though এমনকি it was noisy and I enjoyed a lot over there because it was extraordinary to listen his melodious voice in front of my eyes। তাহলে আপনি আপনার বন্ধুকে একটা উদাহরণ দিয়ে বলে দিলেন যে যখন বা আপনার বা শিরোনামের কোনো একজন আপনার আর্টিস্টের নাম বলতে পারো, যখন ও স্টেজে উঠলো, মানে ওই শব্দ হইলো, ঠিক আছে, এদিকে আপনি বলে ফেলতে পারেন। তাহলে পরের কোয়েশ্চন, আপনি কেন আপনার এখানে অনেক শব্দ, আপনি কি করেছিলেন বা এখানে এরকম আপনার অ্যান্সারটা। তাহলে আপনি লাস্ট কোয়েশ্চন এসে বলতে পারেন যে এটা আপনি কি করেছিলেন ওই সময়। ওকে, সো ওয়েন ইটস কামস টু দ্য কোয়েশ্চন অফ হোয়াট আই ফেল্ট অ্যাবাউট দিস, আমি এই সময় কি করেছিলাম, টু বি অনেস্টলি, সত্যি বলতে কি, আই হ্যাভ নাথিং টু স্পিক ইল, আমি হ্যাঁ কোনো কিছু এইটা সম্পর্কে মানে কোনো কিছু পজিটিভ কথাবার্তা বলা, এটা কিন্তু বলার বাহিরে। ওকে, অ্যাবাউট দিস বিকজ I had gone, I have not gone there, I would not have enjoyed the stupendous experience। Even I can say, আমি বলতেছি যে this situation was to me like killing two birds in one stone। এটা আপনি কিন্তু বলতে পারেন যে এটাই কারণে আমি কিন্তু দুইটা কাজ একসঙ্গে আমার কিন্তু হয়ে যাচ্ছে। কেমন দুইটা কাজ, অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে আই এনজয়েড দ্য ক্রাউড প্লেস, আমি কিন্তু ক্রাউডেড প্লেসটা এনজয় করলাম। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আই টোক আ সেলফি উইথ দিস ডিশিং সুপারস্টার, আমি কি করলাম, ওই সুপারস্টারের সঙ্গে আমার সেলফি তুললাম। তো লাস্ট শেষে বলতে পারেন যে অল অফ দিস সাইড ওয়াজ টাইম ওয়েন আই ভিজিট নয়েস প্লেস, আমি কি করলাম, এটা আমি জাস্ট বলে দিলাম যে এইখানে আমি ভিজিট করে ফেললাম এই প্লেসটা। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই সেম স্ট্রাকচার দিয়ে যে কোনো কিওয়ার্ড গুলা এক্স্যাক্টলি বলে যেতে পারেন। আরো একটা খেয়াল করেন, মনে করেন এখানে বলতেছে যে describe when someone gave you something you really wanted, মানে আপনি কোনো কিছু আপনার ভালো লাগে আর কি, কিনবেন বা আপনার এটা চান আপনি, কিন্তু কেউ আপনাকে গিফট দিয়ে দিচ্ছে এটা। ওকে, আচ্ছা, সো প্রথম কোশ্চেনে বলছে হু গেভ ইট টু ইউ, আপনাকে কে দিল ওই জিনিসটা, এন্ড হোয়াট ওয়াজ দ্য থিংস, এটা কি জিনিস ছিল, আপনি কখন রিসিভ করলেন এটা, এবং আপনি কেন আপনার এটা প্রয়োজন, আপনি এটা পাওয়ার পরে কি অনুভব করলেন। ঠিক আছে, তাহলে আমার কিন্তু ওই যে আগের সিস্টেমের সেম স্ট্রাকচার আপনি বলতে শুরু করবেন যে ফ্রম মাই চাইল্ডহুড টু প্রেজেন্ট টাইম আই হ্যাভ রিসিভ সো মেনি গিফটস, আপনি বলতে পারেন এটা যে অলদো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বলেন, যদিও sometimes my experience was not up to mark বাট দ্য মেজরিটি অফ দ্য টাইম আই ওয়াজ ওভার দ্য মুন। ঠিক আছে, আপনি কিন্তু এই যে আমার যতগুলা কিওয়ার্ড আপনি পাবেন, আপনি এটা লিখে রাখেন স্ট্রাকচারটা, আপনি সবগুলাতে সেম ভাবে আপনি বলে যেতে পারবেন। ঠিক আছে, এবারে শুরু করেন। হিয়ার আই উড লাইক টু টক অ্যাবাউট বা আই উড লাইক টু নারেট, আমি এটা শুরু করলাম যে আই উড লাইক টু নারেট অথবা আই উড লাইক টু টক অ্যাবাউট আ গিফট দ্যাট ইজ নান আদার দ্যাট ইজ আ ল্যাপটপ, যেটা হচ্ছে একটা ল্যাপটপ। স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করে দিলেন। প্রথম কোয়েশ্চেন আপনি কে আপনাকে দিল, কখন দিল, ঠিক আছে, এটা কি সম্পর্কে ছিল। তাহলে আপনি কিন্তু আমার আগের স্ট্রাকচার অনুসারে কি বলবেন যে আই ভিভিডলি রিমেম্বার ইট ওয়াজ এ টাইম ওয়েন আই ওয়াজ ইন 12 স্ট্যান্ডার্ড, যখন আমি ক্লাস 12তে ছিলাম তখন এই ঘটনাটা ঘটছে আর কি। ওকে, এট দ্যাট টাইম আই ওয়াজ ফেসিং সো ডিফিকাল্টিস ইন স্টাডিজ ডিউ টু কোভিড-19। ওই সময় আমি মনে করেন কোভিড-19 এর কারণে অনেক পড়াশোনার ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করেছিলাম, বিকজ আই হ্যাড টু মেক অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট করতে হইতো, এন্ড অ্যাটেন্ড অনলাইন ক্লাস, এবং অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হতো, তাই না।
আচ্ছা, meanwhile my father was observing this all, আমার বাবা এটা কি করলেন, অবজার্ভিং করলেন। So with the view of the solving this problem, এই প্রবলেমটা সলভ করার জন্য my father gifted me a laptop from the HP company, HP কোম্পানির একটা ল্যাপটপ আমার বাবা আমাকে গিফট করে দিলেন। ওকে, and then honestly আপনি পরের কোয়েশ্চন, it was like a dream come true, and laptop made my life easy peasy, and I was able to do online study in appropriate manner. Apart from this, I use this for various purposes such as watching movies, painting, gaming, আমি সবকিছু এটা দিয়ে করতে পারি। এন্ড লাস্টে আপনি কি অনুভব করছিলেন, ফেল্ট করছিলেন কি, এটা বলেন, এই যে আপনি এটা বলতে পারবেন। when it come to the question, যেটা আমি what I felt about this, এটা আপনি কিন্তু সব জায়গায় বলতে পারেন। So to be honest, I have nothing to say bad to this, আমি এটা সম্পর্কে খারাপ কোনো কিছু বলতে পারবো না। So if this gift had not been given to me, যদি এটা গিফট আমাকে না হইতো, how would I have made my life easy and attend my online class, আমি কেমনে আমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম, বা কেমনে আমার জীবনটাকে সহজ করতে পারতাম। Even I can say this product is for me like killing two birds in one stone, মানে একটা পাথর দিয়ে দুইটা পাখি মারার মতো সমান। কেমনে, একদিকে হচ্ছে on the one hand, একদিকে হচ্ছে it saves my time and other hand অনেক আমার সময়টাকে বাঁচায় ফেলতেছে, অন্যটা হচ্ছে another hand, অন্যটা হচ্ছে আপনার it makes my study more interesting, এটা আমার পড়াশোনাকে খুব বেশি ইন্টারেস্টিং করে তুলছে। লাস্টে মনে করেন অনেক সময় টিচার কি করে, আপনার মক এক্সামের, আপনার আইএলটিএস এক্সামের মধ্যে আপনার কিউ কার্ডটা শেষ করার আগে টিচার আপনাকে স্টপ করে দেয়, আপনি লাস্টে কি বলতে পারেন, স্টপ করে দিলে বলতে পারেন যে এইটা যে অল ইন অল দিস ইজ গিফট দ্যাট ওয়াজ গেভ মি মাই সুগার ডেডি, যেটা আমার সুগার ডেডি আমাকে দিছে। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু দেখেন এই রকমের সেম স্ট্রাকচার অনুসারে পরীক্ষায় যে কোনো কিওয়ার্ড আসুক আপনি কিন্তু সহজেই বলা যেতে পারবেন। ঠিক আছে, তো আপনি একটা, এই যে আমি এখন হালকা করে স্ক্রল করতেছি, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমার এখানে যতগুলো কিওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটা সেম স্ট্রাকচারে দেওয়া আছে। আপনি সেম স্ট্রাকচার দিয়ে আপনি জাস্ট একটা দুইটাকে প্র্যাকটিস করেন বা লিখে রাখেন, লিখে রেখে ভিন্ন ভিন্ন কালার দিয়ে লিখে দেন যে যেগুলো আমাকে সবগুলাতে বলতে হবে। ঠিক আছে, এবং আপনি এগুলো সব জায়গায় ব্যবহার করতে পারলে কি হবে, আপনার কিন্তু আকারের কিওয়ার্ড যেগুলো অনেক দেখা যায় সেন্টেন্স আকারে দেওয়া থাকে, স্টুডেন্টরা পড়তে পারে না, বা যারা জিরো লেভেলের স্টুডেন্ট তারা আপনার অনেক বেশি হতাশ হয়ে যায় যে আপনার কিভাবে উত্তরগুলা করা যায়। ঠিক আছে, তো আপনি কি করেন, এই যে এইগুলাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, আমি যে সিস্টেমটা আপনাকে শিখিয়ে দিলাম এই সিস্টেমটাকে আপনি ফলো করেন, দেখবেন আপনার এখানে কিন্তু ফ্রেজও ইউজ হইতেছে, হ্যাঁ ইডিয়মস ইউজ হইতেছে, তারপরে আপনার এখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হইতেছে, এবং এখানে আমি অনেক আপনার হায়ার লেভেলের ওয়ার্ড ইউজ হইতেছে আলাদা করে, এবং তোমার লম্বাও না, তাই না? এটা জিরো লেভেলের স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি মনে করি এই এই আপনার স্যাম্পলটা আপনার প্রায় যদি আপনি সেম ওয়েতে বলা যেতে পারেন আপনার স্পিকিং টেস্টের মধ্যে, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি আপনার হেল্পফুল হবে, এবং আপনার টিচার আপনাকে কমপক্ষে 7.5 থেকে 8 স্কোর দিবে। ঠিক আছে, এবং আপনি এখানে আরেকটা ভালো স্কোর করতে গেলে অবশ্যই আপনি একটা হায়ার লেভেলের ওয়ার্ড যোগ করবেন, আর এগুলো ইউজ করলে দেখবেন আপনার কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, আপনার স্কোরটা বেড়ে যাবে। ঠিক আছে, যদি আমার এই স্পিকিং ক্লাসটা ভালো লাগে কি করতে হবে, আমার যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং কমেন্ট করে জানান ক্লাসটা আপনার কেমন লাগলো, এবং আপনি বেশি বেশি করে মক টেস্ট দেন, স্পিকিং প্র্যাকটিস করেন বন্ধুদের সঙ্গে সেম স্ট্রাকচার দিয়ে। আশা করি জিরো লেভেলের স্টুডেন্ট আজকের পর থেকে আর স্পিকিং এর কিউ কার্ড নিয়ে ভয় পাবে না, সে কিন্তু ইজিলি সেম ভাবে স্পিকিং এর কিউ কার্ড গুলো অ্যান্সার করে যেতে পারবে।